বন্ধুরা, কোটি টাকার প্রশ্ন হলো, ভারত আমাদের শত্রু না বন্ধু? বৈশ্বিক প্রেক্ষাপটের এই শত্রু মিত্রের খেলায় ভারত আমাদের শত্রু না বন্ধু এখনও পর্যন্ত অনেকেই নির্ধারণ করতে ব্যর্থ হয়েছেন। বন্ধুরা, বাণিজ্য মানেই কোনো দেশের উপর নির্ভরশীলতা? ভারতের সাথে বাংলাদেশের যে বাণিজ্য হয়, এতে কি ভারতের কোনো লাভবান হওয়ার সম্ভাবনা নেই? না শুধু ভারতের সাথে বাণিজ্য করে একপাক্ষিকভাবে বাংলাদেশ লাভবান হচ্ছে? বন্ধুরা, একটি গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন যদি দীর্ঘমেয়াদীভাবে 5 থেকে 10 বছর এই প্রবৃদ্ধির ধারাবাহিকতায় বৃদ্ধি পায়, তাহলে বাংলাদেশে ভারতের রপ্তানি বৃদ্ধি পাবে 2 থেকে 3 গুণ। বন্ধুরা, বর্তমান ভারত বাংলাদেশে প্রায় $10 বিলিয়ন অধিক পণ্য প্রতি বছর রপ্তানি করে থাকে। সাম্প্রতিক বছরগুলোতে ভারত বহির্বিশ্বে যে রপ্তানি করে, সেখানে বাংলাদেশের অবস্থান 5 নম্বরে উঠে এসেছে। গত বছর এখানে বাংলাদেশের অবস্থান ছিল 9 নম্বরে। এর মানে হচ্ছে বাংলাদেশ আরও অধিক পরিমাণ পণ্য প্রতি বছর ভারত থেকে আমদানি করছে। বন্ধুরা, আমদানির মাধ্যমে যে ব্যাপারটি ফুটে ওঠে, সেটি হচ্ছে একটি দেশের উপর আরেকটি দেশের বাণিজ্যিক মিথস্ক্রিয়া। এর মাধ্যমে উভয় দেশই উপকৃত হয়। একটি দেশ আমদানি করে উপকৃত হয় আর অন্য দেশটি রপ্তানির মাধ্যমে উপকৃত হয়। তাই ভারত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে কোনোভাবেই দোটানায় থাকা উচিত নয়। বাংলাদেশ তার অর্থনৈতিক প্রবৃদ্ধি যদি এবং তার অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাবাহিকতা যদি এভাবে ধরে রাখতে পারে, সেটি ভারতের জন্যই দীর্ঘমেয়াদীভাবে মঙ্গলজনক হবে। এটি অবশ্য ভারতের অর্থনীতিবিদেরা খুব ভালোভাবে বুঝে থাকেন, কিন্তু ভারতের মৌলবাদী সরকারের যে সকল লোকজন রয়েছে, তারা এই ব্যাপারটি বুঝতে চায় না। তারা বাংলাদেশের সাথে শত্রুতামূলক মনোভাব পোষণ করে অভ্যন্তরীণ ভোটের রাজনীতিতে সুবিধা নিতে গিয়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন থেকে সামগ্রিক উন্নয়নের ব্যাপারে বিরোধিতা করে থাকে। এই ভারতীয় গর্ধপ্রায়টি মোটেও বুঝতে চায় না যে বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন পরোক্ষভাবে তাদের অর্থনীতিতেও অবদান রাখবে। বন্ধুরা, আরেকটি বিষয় উল্লেখযোগ্য, সাম্প্রতিক সময়ে একটি টেন্ডেন্সি দেখা যাচ্ছে, বাংলাদেশের মেগা প্রজেক্টগুলো বা কৌশলগত যে প্রজেক্টগুলো রয়েছে, সেগুলো নিয়ে ভারত ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিছুদিন পূর্বেই পদ্মা সেতুর আশেপাশ থেকে কমপক্ষে 11 জন ভারতীয় গোয়েন্দাকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এটি বাংলাদেশ নিয়ে ভারতের যে মনোভাব, সেই মনোভাবটি ফুটে উঠেছে বা সকলের সামনে চলে এসেছে। বন্ধুরা, এই সকল ভারতীয়দের কাছ থেকে যে সকল তথ্য পাওয়া যাচ্ছে, তার মাধ্যমে এটিই বোঝা যায় যে বাংলাদেশের সমগ্র যে বড় বড় প্রজেক্টগুলো রয়েছে, সেখানে হয়তো ভারতের গোয়েন্দা বাহিনীর লোকজন ইতিমধ্যেই তথ্য সংগ্রহের উদ্দেশ্যে ঘোরাফেরা করছে। বাংলাদেশের এই সামগ্রিক উন্নয়নে ভারতের তবে কেন শকুনের চোখ? এর মাধ্যমে কি বন্ধুত্বের সীমারেখা বা এর মাধ্যমে কি বন্ধুত্বের প্রমাণ পায়? বন্ধুরা, বন্ধুত্বের কোনো সীমারেখা থাকে না। বন্ধুত্ব কোনো কাঁটাতারের বেড়া মানে না। বাংলাদেশ এবং ভারতের মানুষের মধ্যে যা সংস্কৃতির বন্ধন, এই বন্ধন যদি দুটি দেশের সরকার নিজেদের মধ্যে ঝালিয়ে নিতে পারত, তাহলে বাংলাদেশ এবং ভারতের কৌশলগত সম্পর্ক আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারত ভারত সরকার, যেটি ভারত সরকার এতদিন পর্যন্ত চেয়ে এসেছে গরমে গরমে। অর্থাৎ তারা দাদাগিরি ফলিয়ে বাংলাদেশের উপর নিয়ন্ত্রণ আরোপ করতে চায়। কিন্তু এর চেয়েও বড় অস্ত্র ছিল ভারতের কাছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে জনগণের যোগাযোগ। এই জনগণের যোগাযোগকে কাজে লাগিয়ে ভারত অ্যাডভান্টেজ পেত বহির্বিশ্বে বাংলাদেশের সাথে তার সম্পর্ক অনন্য পর্যায়ে পৌঁছে দিতে বা নিয়ে যেতে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ভারত কি আমাদের বন্ধু না শত্রু? অবশ্যই এই মতামত কমেন্টস বক্সে আপনারা জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মতামতের উপরেই আমাদের অনেক ভিডিও নির্ভর করে যে পরবর্তীতে আপনাদের জন্য আমরা কোন ধরনের ভিডিও নিয়ে আসব। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি কথা দিয়েছিলেন যে তার সময় সে তিস্তা চুক্তি করতে বদ্ধপরিকর, কিন্তু সেই তিস্তা চুক্তির মূলা ঝুলতে ঝুলতে এখন আর ঝোলাঝুলি হয় না, সরাসরি না হয়ে গিয়েছে। বন্ধুরা, বাংলাদেশ তার প্রথম স্যাটেলাইট পাঠানোর সময় সর্বোচ্চ চেষ্টা করেছে ভারত বাধা দেওয়ার ব্যাপারে। এ ব্যাপারে আমি আপনাদের পূর্বের ভিডিওতে যথাযথ ব্যাখ্যার মাধ্যমে জানিয়েছি। অবশ্যই আপনারা হয়তো বুঝতে পারছেন। বাংলাদেশ এখন পর্যন্ত হয়তো একটি গভীর সিপোর্টের মালিক থাকতো। সোনাদিয়া দ্বীপে বাংলাদেশ এবং চায়না একটি পরিকল্পনা গ্রহণ করেছিল। বন্ধুরা, বলতে গেলে এটি একটি মহাপরিকল্পনা, যার মাধ্যমে চায়না সোনাদিয়া একটি ডিপ সিপোর্ট তৈরি করবে। বন্ধুরা, এটি পুরোপুরি অর্থায়ন করবে চায়না। তবে এখানে ভারতের প্রবল চাপে বাংলাদেশ বাধ্য হয়েছিল এই প্রজেক্টটি বাতিল করতে। বন্ধুরা, এর মাধ্যমে কি প্রমাণিত হয় বাংলাদেশ ভারতের বন্ধু না শত্রু? আমি বন্ধু শত্রু মিত্রের কোনো ব্যাখ্যায় যাব না।
শুধু এই পয়েন্টগুলো তুলে দেব আর আপনারা এর ফলাফল দেবেন। তবে এখন শোনা যাচ্ছে বাংলাদেশ তার ব্যক্তিগত স্বার্থের কথা চিন্তা করে সোনাদিয়া দ্বীপে এই ডিপ সি পোর্টটি বাতিল করেছিল। বন্ধুরা, আমি এই তথ্যের পক্ষে, কারণ এই ডিপ সি পোর্ট করে শ্রীলঙ্কা এক প্রকার ধরা খেয়েছে চায়নার নিকট। মাতাবাড়িতে জাপানের সহযোগিতায় যে গভীর সমুদ্র বন্দরটি নির্মাণ হচ্ছে, এটি অর্থনৈতিকভাবে আমাদের জন্য অত্যন্ত লাভজনক হবে। বন্ধুরা, আমি একটি বিষয়ে সবসময় একমত, সেটি হচ্ছে জাপানে বিনিয়োগ। জাপানি বিনিয়োগ বাংলাদেশের জন্য একটি সর্বশ্রেষ্ঠ সুযোগ। জাপানের প্রজেক্ট বাস্তবায়নের সক্ষমতা থেকে শুরু করে জাপানের প্রজেক্ট বাস্তবায়নের ক্ষেত্রে সততা, নৈতিকতা বিশ্বব্যাপী স্বীকৃত। আর বাংলাদেশের এই পর্যন্ত সবচেয়ে বেশি সাহায্যকারী দেশ হচ্ছে জাপান। আর সংস্থার দিক দিয়ে যদি আমরা চিন্তা করি, সেটি হচ্ছে জাইকা। তাই জাপান আমাদের অকৃত্রিম বন্ধু এই সকল ক্ষেত্রে। বন্ধুরা, মাতাবাড়িতে যে গভীর সমুদ্র বন্দরটি হচ্ছে, সেটি 50 বছরের জন্য বাংলাদেশের সামগ্রিক বন্দর চাহিদা পূরণ করবে, এটি নিশ্চিতভাবে বলা যায়। তাই শুধু শুধু অতিরিক্ত টাকা খরচ করে বিলাসিতার নামে ডিপ সি পোর্ট করার কোনো মানেই আসে না। শুধু শুধু ভূরাজনৈতিক প্যাচে পড়া এবং বিলিয়ন বিলিয়ন ডলার সমুদ্রের মধ্যে গেড়ে রাখার কোনো মানেই হয় না। বন্ধুরা, যে ডিপ সি পোর্ট আমাকে অর্থনৈতিকভাবে আউটপুট দিবে না, সেটি করার কোনো প্রশ্নই ওঠে না। এটি বাংলাদেশের দেনার ভার বাড়াবে বই কমাবে না। এটি বাংলাদেশের একটি বিচক্ষণ সিদ্ধান্ত ছিল এই সোনাদিয়া গভীর সমুদ্র বন্দরটি বাতিল করা। বন্ধুরা, সবচেয়ে কোটি টাকার প্রশ্ন দিয়ে আমি শুরু করেছিলাম, ভারত আমাদের বন্ধু না শত্রু। আমি আরও কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে তুলে দিব। বন্ধুরা, আমাদের ব্যক্তিগত স্বার্থের কারণে সোনাদিয়া দ্বীপ সি পোর্টটি যদি আমরা বাতিল করে থাকি, সেখানে ভারতেরও ইন্ধন বা প্ররোচনা ছিল। তাই আমি বলতে চাই, আমাদের ভালো কিছু দেখলেই দাদাদের চুলকায়। কাছ থেকে এমআরসিএ কিনতে গেলাম 2017 সালে, তখন তারা অফার দিল বাংলাদেশ ইচ্ছা করলে ভারতের কাছ থেকে এই সু-30 SMEর অর্ডার দিতে পারে। বন্ধুরা, বাংলাদেশ ভারতের এই প্রস্তাবটি সরাসরি নাকচ করে দেয়, কারণ ভারতের হিন্দুস্তান অ্যারোনটিক্যালস লিমিটেড রাশিয়ার কাছ থেকে লাইসেন্স নিয়ে ভারতে সু-30 MKI উৎপাদন করে। আর এই সু-30 MKI নিয়মিতভাবে ক্রাশ করে, আর ভারতের যে পাইলটগুলো আছে তারা পটল তোলে। বন্ধুরা, বাংলাদেশের পাইলট অনেক কষ্ট করে তৈরি করা হয়, তাই এই সকল পাইলট কিছুদিন পর পর ভারতের এই উড়ন্ত কফিনে ঢুকে আবার লাশ হয়ে বেরোবে, এটি আমাদের জন্য চরম বেদনাদায়ক। তাই বাংলাদেশ ভারতের এই প্রস্তাবকে সরাসরি নাকচ করে দেয়। আর তখন থেকেই দাদারা ষড়যন্ত্র শুরু করে কিভাবে বাংলাদেশের এই মাল্টিরোল কম্প্যাক্ট এয়ারক্রাফট প্রজেক্টটিকে বাতিল করা যায়। সর্বশেষ তারা হয়তো এখানে সাকসেস হয়েছে, তবে দীর্ঘমেয়াদীভাবে তারা সাকসেস হয়নি। বাংলাদেশ তার নৌবাহিনী, বিমান বাহিনী এবং সেনাবাহিনীর সক্ষমতা এখন র্যাপিডলি বাড়িয়ে চলছে। বন্ধুরা, দাদাদের মাথা ব্যথার কারণে হয়তো তারা কিছুদিন ঘুমোতে পারেনি, কিন্তু এখন দাদারা বুঝেছে বাংলাদেশকে বাধা দিয়ে কোনো লাভ নেই। এখন তারা অন্য পন্থা এঁটেছে, তারা বাংলাদেশের কাছে এখন সমরাস্ত্র বিক্রি করতে চায়। বন্ধুরা, বাংলাদেশ ভারত বর্ডার, আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো বর্ডারে মানুষ হত্যা করা কোনো বৈধ লাইসেন্স নেই, কিন্তু ভারত ঠুনকো অজুহাতে প্রতিনিয়ত বাংলাদেশিদের হত্যা করে এই বর্ডারে। আমার দেশের নাগরিক হত্যাকারীরা কখনো দেশের প্রকৃত বন্ধু হতে পারে? আবারও একটি প্রশ্ন রেখে গেলাম। আশা করি ভারতের এই সকল বিষয়ে শুভবুদ্ধির উদয় হবে এবং বাংলাদেশের মতো প্রতিবেশীকে সে তার যোগ্য সম্মান দিয়ে অবশ্যই লালন করবে, এটা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আশা করে। বন্ধুরা, বাংলাদেশের মানুষ বিভিন্ন প্রয়োজনে প্রতিনিয়ত ভারতে গমন করে, এতে শুধু বাংলাদেশ লাভবান হয় না, বাংলাদেশের মানুষের খরচ করা প্রতিটি অর্থ ভারতের অর্থনীতিতে অবদান রাখে। বন্ধুরা, একটা গবেষণায় দেখা গেছে বাংলাদেশের মানুষ প্রতি বছর যে পরিমাণ ভারতে চিকিৎসা করতে যায়, এই চিকিৎসা সেবার পেছনে, শুধুমাত্র এই চিকিৎসা সেবার পেছনে বাংলাদেশের মানুষ প্রতি বছর প্রায় $4 বিলিয়ন ব্যয় করে ভারতে এই চিকিৎসা ভ্রমণের মাধ্যমে। বন্ধুরা, চিকিৎসা একটি সেবা খাত। এই সেবা খাতে যে যত বিশ্বের বুকে এগিয়ে থাকবে, তার বড় রকমের একটি অর্থ সংস্থানের সুযোগ রয়েছে। ভারতকে এই সুযোগটি করে দেয় বাংলাদেশ। ভারতের এই সেবা খাতটি মোটামুটি 25% থেকে 40% বাংলাদেশের উপর নির্ভর করে। বন্ধুরা, এই তথ্য দেওয়ার সাথে আরেকটি তথ্য দেওয়ার লোভ আমি সামলাতে পারছি না, কারণ অনেক সময় অনেক তথ্য কেটে যায়। বন্ধুরা, এই সময় আমার কলমের মাথায় এসেছে, তাই আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এই সেবা খাত বা চিকিৎসা খাতে যখন বাংলাদেশের মানুষ ভারতে চিকিৎসা করাতে যায়, তখন তারা আনুষঙ্গিক ব্যয় করে আরও প্রায় $3 বিলিয়ন বা 24,000 কোটি টাকা। বন্ধুরা, এবার আপনারা যোগ করুন, সামগ্রিকভাবে প্রায় $4 বিলিয়ন আর $3 বিলিয়ন, কমপক্ষে $7 থেকে $8 বিলিয়ন প্রতি বছর
চিকিৎসা সেবার পেছনে বাংলাদেশের মানুষ ভারতে ব্যয় করে। এটি যদি বাংলাদেশ তার অভ্যন্তরীণ মার্কেটে রাখতে পারত তাহলে এই খাতে একটি বুস্ট করত। বন্ধুরা, চিকিৎসা সেবা খাতে ভারতের মতো এগিয়ে যাওয়ার জন্য সামগ্রিক এই সেবা খাতের নতুন করে পর্যালোচনার কোনো বিকল্প নেই। বর্তমান যে সিস্টেমটি চলছে এটি গোড়ায় গলদ রয়েছে। বন্ধুরা, চীন ভারত কলুষণের কারণে বাংলাদেশ অনেক সময় মার প্যাচে পড়ে যায়। তবে এখানে বাংলাদেশ মার প্যাচে পড়েছিল রাশিয়া এবং বাংলাদেশের সমরাস্ত্র বিক্রির ক্ষেত্রে। আপনারা হয়তো অনেকেই জানেন না, বাংলাদেশ রাশিয়ার কাছ থেকে প্রায় T-90 ট্যাঙ্ক ক্রয় কনফার্ম করে ফেলেছিল, কিন্তু এখানে সরাসরি হস্তক্ষেপ করে ভারত। ভারতের হস্তক্ষেপের কারণে বাংলাদেশ পরবর্তীতে মেইন ব্যাটল ট্যাঙ্কের ক্ষেত্রে বাংলাদেশ তার পরিকল্পনা পরিবর্তন করে। এরপর থেকে বাংলাদেশ চীনের কাছ থেকে মেইন ব্যাটল ট্যাঙ্ক সংগ্রহ করে। বন্ধুরা, সেখানে ছিল এক রেজিমেন্টের মতো। তাই কি আর বলবো, উদাহরণ দিলে এমন হাজারটা উদাহরণ দেখা যাবে যেখানে ভারত সরাসরি বাংলাদেশের বিরোধিতা করছে বা বাংলাদেশের ক্ষতি হয় এমন বিষয়গুলোতে সাপোর্ট দিচ্ছে। বন্ধুরা, ভারত এবং বাংলাদেশের এই সুমধুর সম্পর্কের কথা বলতে গেলে আরও 1 থেকে 2 ঘন্টায় শেষ হবে না। তবে ভিডিওটি ছোট করার স্বার্থে আমি আজকে শেষ করতে প্রয়াস পাচ্ছি। আপনাদের ভিডিওটি কেমন লাগলো আর ভারতের বন্ধুত্বের ব্যাপারে অবশ্যই কমেন্টস বক্সে লিখে আমাদের জানাতে ভুলবেন না। আর প্রথমবারের মতো যারা মহিউদ্দিন ব্লগ চ্যানেলটির সাথে রয়েছেন অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।